সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাস। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভার্বের ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিটিভ ভার্বের যে পার্থক্য এটা বোঝা, অর্থাৎ কোন ভার্বটি সেন্টেন্সের ট্রান্সিটিভ ভার্ব আর কোনটি ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটি আমরা সহজে বোঝার যে কৌশলগুলো আছে এটা জেনে নিব এবং যে সেন্টেন্স থেকে আমরা যাতে বের করতে পারি যে কোনটি ট্রান্সিটিভ ভার্ব আর কোনটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। তো আমাদের সর্বপ্রথম যে জিনিসটি জানা দরকার যে একটি সেন্টেন্স যে গঠন আমরা সাধারণত জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন এটা আমাদের প্রচলিত ধারণা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন আমাদের মূল যে আলোচ্য বিষয় ফাইনাইট ভার্বে যেমন আছে যে ফাইনাইট ভার্বের বাংলাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ বক্তা যেটা বোঝাতে চায় সেটা যদি সম্পূর্ণ হয় তাহলে সেটি ফাইনাইট ভার্ব, আর যদি না বোঝাতে পারেন যে তার বক্তার যে বক্তব্যটা যদি প্রকাশিত বা সেভাবে অর্থপূর্ণ না হয় তাহলে হবে নন ফাইনাইট। কিন্তু আমাদের যে আলোচ্য বিষয় কিছু কিছু সেন্টেন্স আছে ভার্ব আছে কিন্তু অবজেক্ট নাই, তাতে একটা সেন্টেন্স ফাইনাইট হয়। তো মেইন যে আলোচনা ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ দুটোর বাংলা হচ্ছে ট্রানজিটিভ হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইন্ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া যে সেন্টেন্সে কর্ম আছে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া, অর্থাৎ ওই সেন্টেন্সের ভার্বটিকে বলা হচ্ছে সকর্মক ক্রিয়া। আর যে সেন্টেন্সে অবজেক্ট নেই অর্থাৎ কর্ম নেই তাকে বলা হচ্ছে অকর্মক ক্রিয়া। এখন কর্ম খোঁজার জন্য অর্থাৎ অবজেক্ট খোঁজার জন্য আমাদের কোথায় যেতে হবে, কি দ্বারা প্রশ্ন করতে হবে, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। কোন সেন্টেন্সে অবজেক্ট খোঁজার জন্য আমাকে যে বিষয়টি লক্ষণীয়, অবজেক্ট সমান আমি যদি বলি অবজেক্ট সমান যদি আমি নিতে পারি এমন যে নাউন ফ্রেজ অবলিক নাউন ক্লোজ অথবা প্রোনাউন। অর্থাৎ কোন সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা সেটা লক্ষণীয় বিষয় হচ্ছে যদি নাউন থাকে অবজেক্ট পজিশনে তাহলে বুঝতে হবে যে অবজেক্ট আছে, অথবা নাউন ফ্রেজ কিংবা নাউন ক্লজ অথবা প্রোনাউন। এখন এই অবজেক্টটি খোঁজার জন্য আমাকে যে বিষয়টি খেয়াল করতে হবে, আমি সব সময় সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে কোশ্চেন করতে হবে, অর্থাৎ সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে জিজ্ঞাসা করতে হবে কি বা কাকে দ্বারা। যদি উত্তর পাওয়া যায় সেন্টেন্সে তাহলে অবশ্যই সেখানে অবজেক্ট আছে। আমি আবার বলছি, অবজেক্ট পেতে হলে অবশ্যই নাউন থাকবে অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ অথবা প্রোনাউন। এখন এই অবজেক্টটি খোঁজার জন্য আমাকে অবশ্যই সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে কোশ্চেন করতে হবে কি বা কাকে দ্বারা। যদি উত্তর মেলে তাহলে অবজেক্ট আছে, আর অবজেক্ট যদি থাকে তাহলে ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না মেলে তাহলে ভার্বটি হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। আবার বলছি, অবজেক্ট পাওয়ার জন্য আমাকে এই কয়টা বিষয় পর নাউন ফ্রেজ নাউন ক্লজ প্রোনাউন। এখন আমরা কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে এটি একটু খোঁজার চেষ্টা করি। যেমন প্রথম যে একটা বাক্য আমরা কমন একটি বাক্য নিই, আই ইট রাইস। আরেকটা বাক্য নিই যে হি গোস টু স্কুল। এখানে লক্ষণীয় বিষয়, প্রথম যে বাক্যটি লিখলাম আই ইট রাইস, আমি যদি সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে কোশ্চেন করি যে আমি কি খাই তাহলে উত্তর আছে আমি কি খাই, ভাত খাই, তাহলে এটি যে অবজেক্ট। আর এই যে ভার্বটি পেলাম এই ভার্বটি কি হবে, অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। এখন দ্বিতীয় বাক্যটি একটু লক্ষণীয়, হি গোস টু স্কুল। এখন এখানে দেখা যাচ্ছে
হি গোজ টু স্কুল, আমি যদি প্রশ্ন করি যে হি গোজ টু অর্থাৎ সে কি যায় বা কাকে যায়, উত্তর আছে কি? পাওয়া যায় না। হি গোজ সে কি যায় বা কাকে যায় দ্বারা প্রশ্ন করলে উত্তর নেই। উত্তর পাওয়া যেতে পারে কোনটি? যে সে কোথায় যায়, টু স্কুল। সে কোথায় যায়? টু স্কুল। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি বা কাকে দ্বারা সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে কোশ্চেন করতে হবে। যদি উত্তর মেলে তাহলে ট্রানজিটিভ, উত্তর না মিললে বা উত্তর না পাওয়া গেলে অবশ্যই সেই ভার্বটি ইনট্রানজিটিভ। এখন যেহেতু এখানে উত্তরটি পাইনি এজন্য এটি ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। আমরা আর কিছু উদাহরণ নিই। এখানে যেটা পাওয়া গেছে টু স্কুল, কোথায় যায়? স্কুলে যায়। অর্থাৎ এখানে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেতে পারি। এখন আরেকটু লক্ষণীয় বিষয় যে নাউন ফ্রেজ বা নাউন ক্লজ বলতে কি বোঝায়। আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি সরাসরি একটা নাউন পাই ভালো, যদি না পাই তাহলে দেখা যাচ্ছে একগুচ্ছ শব্দ যেগুলোর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, সেই ক্ষেত্রে নাউন ফ্রেজ হতে পারে। আবার দেখা যাচ্ছে যে প্রশ্ন করলাম কি বা কাকে দ্বারা ভার্বকে, উত্তর পেলাম একগুচ্ছ শব্দের মাধ্যমে, যে শব্দগুচ্ছের মাধ্যমে একটি ফাইনাইট ভার্ব আছে সেটা হবে নাউন ক্লজ। অর্থাৎ কর্ম কিংবা অবজেক্ট পেতে হলে অবশ্যই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তরটি খুঁজে নিতে হবে। যদি পাওয়া যায় তাহলে হচ্ছে ট্রানজিটিভ, না পাওয়া গেলে ইনট্রানজিটিভ। আমি যদি লিখি দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, এই বাক্যটায় কি দাঁড়াচ্ছে? প্রশ্ন করলাম তারা কি খেলে, উত্তর আছে ফুটবল। উত্তর আছে ফুটবল। অবশ্যই ফুটবলটি কি হবে? অবজেক্ট, কারণ হচ্ছে ফুটবল একটি খেলার নাম। ফুটবল একটি খেলার নাম, সেক্ষেত্রে কি খেলে, তারা কি খেলে? ফুটবল খেলে। উত্তর আছে, এর জন্য প্লে, প্লে ভার্বটি কি হবে? ট্রানজিটিভ। ট্রানজিটিভ মাথায় রাখতে হবে, প্লে ভার্বটি আছে ট্রানজিটিভ। এখন আমরা চতুর্থ একটা বাক্য নিই, যেমন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে সাবজেক্ট পজিশন আছে বার্ডস, আর আমরা জানি কমন নাউন কখনো একা বসে না, হয় তার সাথে এস বা ইএস বসে প্লুরাল হয়, অথবা তার সাথে এ কিংবা এন অথবা দি বসতে পারে। কখনো এখানে বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই এটি হবে না, কখনো হবে সঠিক হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখন এখানে লক্ষণীয় বিষয় সাবজেক্ট পজিশনে বসেছে বার্ডস, ভার্বে আছে ফ্লাই, আর আছে ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই। এখন সম্পূর্ণটা আমি দাগ দিয়ে নিচ্ছি, ইন দ্য স্কাই। এখন প্রশ্ন করলাম পাখি কি ওড়ে, পাখি কি ওড়ে, উত্তর আছে কি? উত্তর পাওয়া যাচ্ছে না। যদি বলে পাখি কাকে ওড়ে, উত্তর নেই। যদি বলা হয় পাখি কোথায় ওড়ে, তাহলে উত্তর আছে। আর আমরা জানি যদি স্থান নির্দেশ করে তো অবশ্যই সেটি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখানে যেহেতু একগুচ্ছ শব্দ আছে, ইন দ্য স্কাই, ইন হচ্ছে প্রিপজিশন, দ্য আর্টিকেল, আর স্কাই হচ্ছে নাউন। এই তিনটি শব্দ মিলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করছে, কারণ এই তিনটি ওয়ার্ডের মধ্যে কোথাও একটি ফাইনাইট ভার্ব নেই। এখন যেহেতু এখানে এই তিনটি ওয়ার্ড হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে আমাদের উচিত ছিল কি খোঁজা? বার্ডস ফ্লাই, পাখি কি ওড়ে কাকে ওড়ে, কিন্তু সেটি পেলাম না। এর জন্য এই যে ফ্লাই ভার্বটা এটা অবশ্যই কি হবে? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। আমাদের অনেকের ধারণা যে ট্রানজিটিভ ভার্বগুলো মুখস্থ করতে হবে, ইনট্রানজিটিভ ভার্বগুলো মুখস্থ করতে হবে। ইংরেজি ব্যাকরণের যে বিষয়টি, মুখস্থ পড়া বেশি দিন কাজে লাগে না, অবশ্যই বুঝে যদি পড়া যায় কাজে লাগবে। এখন এখানে যে প্রশ্ন করলাম বার্ডস ফ্লাই, পাখি কি ওড়ে কাকে ওড়ে, উত্তর নেই, কিন্তু আছে কোথায় ওড়ে? ইন দ্য স্কাই। তো এটা টোটালটা মিলে একটা জায়গাকে নির্দেশ করছে, এজন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু এখানে ফাইনাইট ভার্ব নেই। আর এই ভার্বটি অবশ্যই ইন্ট্রানজিটিভ, কারণ হচ্ছে কর্ম নেই, অর্থাৎ অবজেক্ট নেই। সরাসরি কোনো স্টুডেন্টকে প্রশ্ন করা হলে যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে অবজেক্ট কি, সে অবশ্যই বলবে যে স্কাই।
স্কাই, কিন্তু সে সম্পূর্ণটা না দেখে না বুঝে এই অ্যান্সারটা করে থাকে, যে সে বলবে স্যার অবশ্যই এই সেন্টেন্সটিতে অবজেক্ট আছে, কিন্তু আমরা এটা মানতে পারি না, অবজেক্ট নেই। এখন আমাদের ছোটবেলার যে ধারণা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্বারা হচ্ছে ইংরেজি সেন্টেন্স গঠিত হয়, এখন আমার কথা হচ্ছে সাবজেক্ট থাকবে অবশ্যই, ভার্বও থাকবে, কিন্তু অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে। সেটা হচ্ছে এই যেখানে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে কখনো অবজেক্ট বসে না, এটা মাথায় রাখবো। পরবর্তী একটা সেন্টেন্স নিই, যে হানি টেস্টস সুইট, হানি হানি টেস্ট সুইট। এই যে সেন্টেন্সটি, এখানে একটু লক্ষণীয় বিষয়, হানি কেমন, প্রশ্নটা করলে হানি কি, এভাবে না, প্রশ্নটা হবে হানি অর্থাৎ মধু কেমন লাগে। আর কেমন দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে সেটা যদি উত্তর পাওয়া যায়, তাহলে অবশ্যই সেই উত্তরটি হবে অ্যাডজেক্টিভ। এখানে হানি কাকে অর্থাৎ মধু কাকে বা মধু কি, এটা কোনো উত্তর নেই। এখানে প্রশ্নটা হচ্ছে মধু কেমন, উত্তরটা হচ্ছে সুইট অর্থাৎ মিষ্টি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমাদের যে সূত্রটা ছিল যে সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে কোশ্চেন করব কি বা কাকে দ্বারা, যদি উত্তর মেলে তাহলে হচ্ছে ফাইনাইট ভার্ব, উত্তর না মিললে সে ভার্বটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা মানে ফাইনাইট না, সরি, মানে যদি উত্তর মেলে তাহলে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না মেলে তাহলে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে টেস্ট এখানে যে ভার্বটা আছে সেটা কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আবার বলছি হানি অর্থাৎ মধু কেমন, মধু হচ্ছে মিষ্টি। এখন মধুর স্বাদ কেমন, এখানে বলা হয় না মধুর স্বাদ কি, মধুর স্বাদ কেমন, এভাবে প্রশ্নটা করতে হবে। এর জন্য এখানে পেলাম সুইট অর্থাৎ অ্যাডজেক্টিভ। আর যেহেতু অ্যাডজেক্টিভ কোনো অবজেক্ট না, অবজেক্ট হতে হলে অবশ্যই নাউন ফ্রেজ, নাউন ক্লজ কিংবা প্রোনাউন থাকা লাগবে। এখন দ্য ফ্যান moves, the fan moves slowly, এই বাক্যটা লিখলাম। এখন সাবজেক্ট পজিশনে কি আছে, দ্য ফ্যান, ভার্ব কি মুভস, আর এই পাশে যেটা আছে আমাদের অবজেক্ট হবে কি হবে না সেটার উপর নির্ভর করবে। এখন এটা আসলে কাকে মডিফাই করছে, স্লোলি যে ওয়ার্ডটি অবশ্যই ভার্বকে মডিফাই করছে, কারণ হচ্ছে ফ্যান এখানে কি কিংবা ফ্যান কাকে, কোনো উত্তর নেই। যদি বলা হয় ফ্যান কেমন ভাবে ঘরে, ভাবে ম্যানার, কেমন ভাবে, এই কেমন ভাবে যদি হয়, আমরা জানি টাইম প্লাস ম্যানার আছে অ্যাডভার্বের কাজ করে, সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটি ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ ফ্যান কিভাবে ঘোরে বা কেমন ভাবে ঘোরে, এখানে উত্তরটা হচ্ছে ধীর ভাবে ঘোরে। আর যদি প্রশ্ন করা ফ্যান কি ঘরে কাকে ঘরে, উত্তর নেই, যেহেতু কি বা কাকে দ্বারা উত্তর পাইনি, এই জন্য যে মুভস এই ভার্বটি অবশ্যই আছে ইনট্রানজিটিভ। আমরা আরো কিছু সেন্টেন্স দিতে পারি, যেমন হি ওয়ার্কস হার্ড। এখন সে কাজ কেমন ভাবে করে না, সে কি করে, সে কি কাজ করে, এখানে কি আছে সে কি কাজ করে, এখানে উত্তরটা মানে উত্তর খুঁজলে হবে এমন প্রশ্ন করলে যে সে কেমন ভাবে কাজ করে, কঠোর ভাবে অর্থাৎ নিরলস পরিশ্রম করে। হি ওয়ার্কস, সে কেমন ভাবে কাজ করে, তাহলে এটা অ্যাডভার্ব, অবশ্যই অ্যাডভার্ব, যেতে একটা ওয়ার্ড এর জন্য অ্যাডভার্ব, যদি একগুচ্ছ ওয়ার্ড থাকতো অ্যাডভার্বের কাজ করতো, যদি নন ফাইনাইট ভার্ব না থাকতো তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতো। এই যে ওয়ার্ডটা, এটা সাবজেক্ট হি, ওয়ার্কস হচ্ছে ভার্ব, আর হার্ড হচ্ছে যে ওয়ার্ডটা, এটা নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ বোঝায় নেই বা কোনো প্রোনাউনও না। এই হার্ড শব্দটি নাউন না থাকার কারণে আমাদের তো সূত্র ছিল কেমন, যদি নাউন থাকে তাহলে হচ্ছে
ট্রানজিটিভ ভার্ব, আর নাউন না থাকলে অবশ্যই সেটি ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে ওয়ার্কসটা আছে, ওয়ার্কসটা কি হবে? ইন্ট্রানজিটিভ ভার্ব। আবার যদি লেখা থাকতো যে হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, এটা যদি উত্তর খুঁজতাম তাহলে কি হতো? সে কি কাজ করে উত্তর নেই, সে কাকে কাজ করে উত্তর নেই, কি আছে যে এখানে পাবো যে সে কোথায় কাজ করে, অর্থাৎ এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেক্ষেত্রে এখানে ওয়ার্কস ভার্বটি হচ্ছে ইন্ট্রানজিটিভ। আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি যে হি বিকেম এ ডক্টর, হি বিকেম এ ডক্টর, হি বিকেম এ ডক্টর, এই বাক্যটা নিলাম। এখন দেখা যাচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, বিকেম হচ্ছে ভার্ব, আর এ ডক্টর হচ্ছে অবজেক্ট হবে কিনা সেটা আমরা বিবেচনা করবো এখানে প্রশ্ন করার মাধ্যমে। সে কি হয়েছে, উত্তর আছে কি? অবশ্যই আছে। কি হয়েছে? একজন ডাক্তার হয়েছে। আমি যদি প্রশ্ন করতাম যে সে কাকে হয়েছে, উত্তর নেই, কিন্তু আমাদের কি বা কাকে যে কোনো একটি দ্বারা যদি উত্তর মেলে অবশ্যই সেটি তাহলে সেই ভার্বটি অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। এখন এ ডক্টর, সে কি হয়েছে? একজন ডাক্তার হয়েছে। এখন এ ডক্টর একের অধিক শব্দ মিলে একটা মিনিং দিয়েছে, তাই না? ভার্বের পরে এ ডক্টর, এখানে হচ্ছে আর্টিকেল আর এখানে হচ্ছে ডক্টর হচ্ছে নাউন, এই দুটো মিলে কিসের কাজ করছে? নাউন ফ্রেজের কাজ করছে। কিসের কাজ? নাউন ফ্রেজের কাজ। নাউন ফ্রেজ বলতে একের অধিক, অর্থাৎ দুটো শব্দ, তিনটা শব্দ মিলে বা একাধিক শব্দ মিলে হতে পারে, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে সে কি হয়েছে? তাহলে এই যে বিকেম ভার্বটা দ্বারা আমরা উত্তর পেয়েছি যে সে একজন ডাক্তার হয়েছে, এজন্য এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এবার চলে যাই উই লার্ন ইংলিশ গ্রামার, এই বাক্যটা নিই, কেমন দাঁড়ায়? উই লার্ন ইংলিশ গ্রামার, উই লার্ন ইংলিশ গ্রামার। এখন আমি যদি প্রশ্ন করি, সাবজেক্ট হচ্ছে উই, লার্ন হচ্ছে ভার্ব, যদি প্রশ্ন করা হয় আমরা কি শিখি, তাহলে উত্তর আছে অবশ্যই ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি ব্যাকরণ শিখি। উত্তর আছে, উত্তর থাকার কারণে হচ্ছে লার্নটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্ম ক্রিয়া। এবার যদি নি মাদার লাভস মি, মাদার লাভস মি, মাদার ভার্ব পজিশন আছে লাভস, আর ভার্বের পরে যে ওয়ার্ডটি আছে মি, এটা আসলে অবজেক্ট কিনা এটা লক্ষণীয় আমাদের প্রশ্ন করার মাধ্যমে। অর্থাৎ প্রশ্ন করলাম মা কাকে ভালোবাসে, তাহলে উত্তর আছে আমাকে ভালোবাসে। যদি বলা হয় মা কি ভালোবাসে, উত্তরটি নেই, কিন্তু বলা হয়েছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে কোনো একটির ক্ষেত্রে উত্তর মিললে সেটি অবজেক্ট, আর যে ভার্বকে কোশ্চেন করা হয়েছে সেই ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ। এর জন্য এখানে লাভস, এখান তো নেই যে মাদার কেমন ভাবে আমাকে ভালোবাসে, সে উত্তরটা নেই। যদি থাকতো তাহলে আমরা বলতাম যে এটা ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু আছে মা আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে, উত্তর আছে। এর জন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি আরো দু একটি বাক্য নিতে পারি, বাক্যের মাধ্যমে যত বেশি আমরা উদাহরণ সলভ করব তত বেশি আমাদের এই জানার আগ্রহটা বেড়ে যাবে, এবং নিজের মধ্যে যখন কৌতূহল জাগবে তখন হচ্ছে আমাদের পড়ার আগ্রহটা বেশি বাড়বে, এবং যত বেশি প্র্যাকটিস করব তত বেশি পারবো। আর প্র্যাকটিসটা অবশ্যই বুঝে করতে হবে। যেমন আছে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এইখানে ওপেন হচ্ছে ভার্ব, আর আমরা জানি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ইউ থাকে হচ্ছে উজ্জ, অর্থাৎ সাবজেক্টটা থাকে উজ্জ। এখন আমি বললাম যে ওপেন দ্য ডোর, অবশ্যই আমার সামনে কোনো শ্রোতা আছে। আমি যদি বক্তা হই যে বললাম যে ওপেন দ্য ডোর, অবশ্যই সামনে একজন আছেন, অর্থাৎ এখানে আমি ধরে নিলাম যে ইউ আছে, ইউ ওপেন দ্য ডোর। এখানে তাহলে প্রশ্ন করলাম তুমি কি খুলবে, উত্তর আছে কি দ্য ডোর, দরজা খুলবে।
এখন এই যে দ্য ডোর, অবশ্যই উত্তর আছে, বা এখানে যদি বলছে কেমন ভাবে খুলবে সেই উত্তরটা নেই, কিন্তু কি খুলবে, দরজা খুলবে, এই জন্য ওপেন এই ভার্বটি হবে ট্রানজিটিভ। আমি যদি নিই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই বাক্যটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে এখানে আদেশ বা উপদেশ দেওয়া হয়েছে। আমি যদি ভার্বটি নিই, আর অবশ্যই বাম পাশে উজ্জ আছে কোনটি, ইউ, ইউ, ইউ হিসেবে সাবজেক্ট আছে, অর্থাৎ তুমি সর্বদা সত্য কথা বলবে। এখন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কি বলবে, কি বলবে, সত্য কথা বলবে। এখানে এই যে টোটালটা দ্য ট্রুথ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ হচ্ছে ট্রুথ হচ্ছে নাউন, তার সাথে দি আছে, অর্থাৎ দি বা দা যেটা বলি, এই দুটো মিলে যেহেতু বলা আছে একের অধিক কোনো ওয়ার্ড যদি কোনো একক ভাব প্রকাশ করে, এবং এখানে তো নাউনের কাজ করেছে, অর্থাৎ অবজেক্টের কাজ করছে, এই জন্য এটা অবজেক্ট অথবা নাউন ফ্রেজ। আর যেহেতু অবজেক্ট আছে এই সেন্টেন্সটার, বা নাউন ফ্রেজ আছে, এর জন্য এই ভাবটি কি হবে, স্পিক, এই বাক্যে স্পিক ভাবটি কি হবে, ট্রানজিটিভ, ট্রানজিটিভ। এখন আমি আর দুটো বাক্য নিয়ে শেষ করব ক্লাসটি, সেটি হচ্ছে হি লুকস, হি লুকস স্মার্ট, সে মানে তাকে কেমন লাগে, প্রশ্নটা এমনটা হবে, সে দেখতে কেমন, সে দেখতে কেমন। এখন যদি বলে সে দেখতে কি, এখানে তো সে উত্তরটা নেই, সে দেখতে একটা মানুষ, মানুষের মতো হতে পারে, কিন্তু এখানে আছে স্মার্ট, একটা মানুষ গুণ, গুণ প্রকাশ পাইলে আমরা জানি কি 10 গুণ অবস্থার সংখ্যা পরিমাণ যদি নির্দেশ করে, অবশ্যই সেটি অ্যাডজেক্টিভ। এজন্য এখানে প্রশ্নটা হবে সে কেমন, সে কেমন, তাহলে উত্তরটি হবে সে স্মার্ট। কিন্তু যদি বলে সে কি, উত্তরটি এখানে নেই, উত্তরটি কি আছে, নেই। যদি না থাকে লুকস ভার্বটি এখানে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আরেকটি বাক্য নিই, she seems, she seems beautiful, she seems beautiful। এখন এখানে যে সিমস, তাকে সে দেখতে কেমন, আগের বাক্যটার মতো, সে দেখতে কেমন, তাহলে বিউটিফুল। অর্থাৎ সে দেখতে কি এমনটা উত্তর নেই, বা সে দেখতে কাকে, বা তাকে দেখতে কি মনে হয়, উত্তর নেই। এখানে উত্তর হচ্ছে তাকে কেমন দেখায়, অর্থাৎ সুন্দর দেখায়। আর আমরা জানি এই বিউটিফুল শব্দটি অ্যাডজেক্টিভ, এর জন্য আমার যে ভার্বের ডান পাশে যে বিউটিফুল শব্দটি আছে, এই শব্দটি অ্যাডজেক্টিভ থাকার কারণে এই সিমস ভার্বটি, অর্থাৎ সিম ভার্বটি কি হয়ে গেল, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের যে পার্থক্য সেটি নির্ণয় করতে পারবো, এবং এর জন্য আমাকে এক্সট্রা হিসেবে কখনো মুখস্থ করা লাগবে না যে এই ভার্বটা ট্রানজিটিভ, এই ভার্বটা ইনট্রানজিটিভ, এইটা কখনো করা লাগবে না। তো আমরা আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের যে পার্থক্য এবং ভার্ব যে নির্ণয় করা যায়, এটি ভালোভাবে শিখলাম। আগামী ক্লাসে, আগামী দিন যে ক্লাসটি নেব, অবশ্যই তোমরা সঙ্গে থাকবে, লাইক কমেন্ট শেয়ার দেওয়া অবশ্যই সাথে থাকবে, এবং ক্লাসটি করতে থাকলে অবশ্যই উপকার পাবে। ছোট ছোট কয়েকটি বাক্যের মাধ্যমে আমরা শিখে দেব, যেখানে সমস্যা তোমরা অবশ্যই শিখে নিতে পারবে। এজন্য সকলের শুভ কামনা করছি, সকলের সুন্দর ও ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেই কামনা এখানে শেষ করছি। বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক, বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। ধন্যবাদ সকলকে।